কতদিন পর দেখা। তা এবারে আমি একটা গল্প আনিনি, এবারে এনেছি একটা গল্পের সিরিজ, যে সিরিজে থাকবে একাধিক পর্ব। আজকে আপনারা শুনবেন শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের হীরের আংটি পর্ব 1। টিপকল পাম্প করে যে লোকটা ঘোঁত ঘোঁত করে জল খাচ্ছিল তাকে আলগা চোখে লক্ষ্য করছিল ষষ্ঠী। লোককে লক্ষ্য করাই ষষ্ঠীর আসল কাজ। লোকটা বোকা না চালাক, সাহসী না ভীতু, গরিব না বড়লোক, এসব বুঝে নিতে হয়, তারপর কাজ। ষষ্ঠীর কাজ হলো দুনিয়ার বোকাশোকা লোকদের ট্যাঁক ফাঁক করা। চুরি, ডাকাতি, রাহাজানি, গুম আর জখম সে নেহাত কম করেনি, খুনটা এখনো বাকি। দিনকাল যা পড়েছে তাতে এবার খুনটুনো করে ফেলতে হতে পারে যে কোনো দিন। সময়টা ষষ্ঠীর বড় ভালো যাচ্ছে না। গত 6 মাসে সে দুবার ধরা পড়েছে। এক সোনার বেনের বাড়িতে ঢুকে তাদের অ্যালসেশিয়ান কুকুরের খপ্পরে পড়ে গিয়ে খুব নাকাল হয়ে পালানোর সময় ফটকের বাইরে পাড়ার নাইট গার্ডরা তাকে ধরে এবং পেটায়। দ্বিতীয়বার এক বুড়ো মানুষের হাত থেকে ফোলিও ব্যাগ নিয়ে পালানোর সময় সেই বুড়ো লোকটা তাকে হাতের ছাতাটা দিয়ে খুব ঘাকতক মেরে ঘায়েল করে দিল। সোনার বেনের বাড়িতে সে কিছু চুরি করতে পারেনি আর ধরাও পড়েছিল বাড়ির বাইরে। আর বুড়ো মানুষটা কেন যেন শেষ অবধি তার বিরুদ্ধে কেসটা করতে চায়নি, তাই দুবারই অল্পের ওপর দিয়ে রেহাই পেয়ে গেছে সে। থানার বড়বাবু তাকে ভালোই চেনেন। উরুল দিয়ে কয়েক ঘা মেরে বলেছেন, ধারাই যদি করবি তবে চুরি ছিনতাই করতে যাস কেন? এর পরের বার যদি বেয়াদবি দেখি তাহলে তোর একদিন কি আমারই একদিন। কিন্তু বড়বাবুর কথায় কান দিলে তো আর ষষ্ঠীর চলবে না। তারও খিদে তেষ্টা আছে, সংসার আছে। মফস্বল শহরের গ্রীষ্মের দুপুর, গলিটা খাঁ খাঁ করছে। পটল বাবুদের গাড়ি বারান্দার ছায়ায় বসে ষষ্ঠী চারিদিকে নজর করতে করতে লোকটাকে আবার দেখল। অনেকক্ষণ ধরে জল খাচ্ছে, চোখে মুখে ঘাড়ে জল চাপড়াচ্ছে। লোকটাকে অবশ্য দেখার কিছু নেই, 20-22 বছরের ছোকরা। গায়ের জামা কাপড়ের অবস্থা কহতব্য নয়। ঊর্ধ্বাঙ্গে একখানা রংচটা হলুদ পাঞ্জাবি, নিম্নাঙ্গে একখানা ময়লা আলিগড়ি পায়জামা। শুধু পায়ের জুতো জোড়া বেশ বাহারি নাগরা। পিঠে একটা ব্যাগ, মুখে দাড়ি গোপাচ্ছে, চুল লম্বা এবং রুক্ষ। তবে ছোকরা যে বেশ বনেদি বাড়ির ছেলে তা চেহারায় মালুম হয়। ফর্সা রং রোদে মোড়ে তামাটে হয়ে গেছে, কিন্তু মুখখানা বেশ ধারালো। শরীরটাও বেশ বড় সড়ো, হাড় সার, চর্বি নেই। জল খেয়ে ছেলেটা একটু এদিক ওদিক তাকালো। তারপর হঠাৎ ষষ্ঠীচরণের দিকে চোখ পড়ায় গুটি গুটি এগিয়ে এসে বলল, আচ্ছা, এটাই কি কুমোরপাড়া? ষষ্ঠী খুব তাচ্ছিল্যের চোখে ছেলেটাকে একবার দেখে নিয়ে বলল, হ্যাঁ, কার বাড়ি খুঁজছেন? ছেলেটা জবাব না দিয়ে ষষ্ঠীর পাশেই ধপ করে বসে পিঠ থেকে রুকস্যাকটা নামিয়ে রাখলো। ষষ্ঠী আর চোখে ব্যাগটা দেখে নিল একবার। ব্যাগটা পুরনো, রংচটা, ছেঁড়া এবং তাপ্পি মারা। সুতরাং ষষ্ঠীর আর দ্বিতীয়বার ব্যাগটার দিকে তাকাতে ইচ্ছে হলো না। ছোকরা যে দুর্দশায় পড়েছে তা এক পলক দেখলেই বোঝা যায়। সুতরাং ষষ্ঠী উদাস ভাবে হাই তুলল। দুপুর সময়টা নিশুত রাতের মতোই নিরিবিলি। ষষ্ঠীর কাজের পক্ষে সময়টা খুব ভালো। কারো জানলা দিয়ে হাত বাড়িয়ে কিছু তুলে নেওয়া,
কোনো ছোট ছেলে বা মেয়েকে একলা পেলে তার কাছ থেকে কিছু ছিনিয়ে নেওয়া, বা কোনো বুড়ো বুড়ি পেলে ছোটখাটো লাভ ষষ্ঠীর হয়েই যায়। কিন্তু আজ দুপুরটা তেমন জুতের নয়। ষষ্ঠী আর একটা হাই তুলে পাশে বসা ছোকরাটার দিকে তাকালো। দেয়ালে ঠেস দিয়ে বসে ঢুলছে। চোখে মুখে বেশ ক্লান্তির ছাপ, মাথা আর গায়ে রঙিন ধুলোর মিহি আস্তরণ পড়েছে। আঙুলে বড় বড় নখ, গালে একটু দাড়ি, নাকের নিচে বেশ বড় সড়ো গোঁফ। আচমকাই ষষ্ঠী একটু নড়ে চড়ে বসল। ছোকরার বাঁ হাতখানা হাঁটুর ওপর রাখা, আঙুলগুলো ঝুলছে। অনামিকায় একখানা আংটি, নেহাত খেলনা আংটি নয়। ষষ্ঠীর পাকা চোখ হিসেব করে ফেলল, আংটিটার কম করেও আধ ভরি সোনা আছে, আর পাথরখানাও রীতিমতো প্রকাণ্ড। এমন সাদা ঝকঝকে পাথর ষষ্ঠী জীবনে আর দেখেনি। যদি হীরের হয় তো এই আকারের হীরের দাম লাখ টাকা হওয়া বিচিত্র নয়। এরকম হাড় হাওয়াতের আঙুলে এরকম একটা আংটি থাকা অস্বাভাবিক বটে, কিন্তু অসম্ভব নয়। ছোকরা সম্ভবত পড়তি বনেদি বাড়ির ছেলে। বনিদি ঘরের পতন হলেও দু চারটে সত্যিকারের দামি জিনিস বংশধরদের কাছে থেকে যায়। আংটিটা চোখে পড়তেই ষষ্ঠীর শরীরটা একটু চনমন করে উঠল। আলসেমির ভাবটা আর রইল না। ষষ্ঠী বোকা নয়, সে জানে এই ছোকরার কাছ থেকে আংটিটা হাতিয়ে নেওয়া বড় সহজ কাজ নয়। মাথা খাটিয়ে একটা কৌশল বের করতে হবে। গায়ে জোরে বা ভয় দেখিয়ে হবে না। ছোকরা অভাবে পড়েছে বোঝাই যায়, সুতরাং বিক্রি করতে রাজি হয়ে যেতে পারে। কালী স্যাঁকড়ার সঙ্গে ষষ্ঠীর খুব খাতির। চুরি করা সোনার উপর সে কালীর কাছেই বেচে। কালীর সঙ্গে সাঁট করে আংটিটা জলের দরে কিনে নেওয়া যেতে পারে। সুতরাং ষষ্ঠী অপেক্ষা করতে লাগলো। তারপর দেওয়ালে একটা ডিঙো পিঁপড়েকে বাইতে দেখে সেটাকে সাবধানে তুলে এনে ছোকরার ঘাড়ে ছেড়ে দিল। কাজ হলো। কিছুক্ষণ পরেই ছোকরা ঘাড় চুলকোতে চুলকোতে সোজা হয়ে বসল। ষষ্ঠী খুব বিগলিত মুখে বলল, বড্ড পিঁপড়ে ভাই, আমাকেও একখানা কামড়েছে। বলে বেশ জোরে জোরে নিজের গোড়ালি ডলতে লাগলো সে। ছেলেটা একটা ময়লা রুমালে মুখের ঘাম মুছল। তারপর উদাস চোখে তাকিয়ে রইল সামনের দিকে। অনেকক্ষণ পরে বলল, আচ্ছা, এখানে রতনলাল বাড়ুজ্যের বাড়িটা কোথায় বলতে পারেন? ষষ্ঠী একটু চমকে উঠল, মুখের হাসিটাও মিলিয়ে গেল। গলা খাঁকারি দিয়ে বলল, তিনি আপনার কে হন? ছেলেটা মাথা নেড়ে বলল, কেউ না, উনি ব্রাহ্মণ, আমি কায়েত, আত্মীয়তা নেই। চেনা জানা আছে নাকি? ছেলেটা ফের মাথা নেড়ে বলে, তাও নয়, তবে আমার দাদু তার সঙ্গে দেখা করতে বলে গেছেন, আমি তার কাছে এসেছি কিনা। ষষ্ঠী ছোকরার আঙুলের আংটিটার দিকে চেয়ে একটা দীর্ঘশ্বাস ফেলল। না, আংটিটা হাতানোর আর কোনো উপায় রইল না। রতন বাড়ুজ্যের কুটুম জ্ঞাতি চেনা জানা কারো কাছ থেকে কিছু হাতিয়ে নেওয়ার মতো বুকের পাটা এ তল্লাটে কারও নেই। ষষ্ঠী উঠে দাঁড়িয়ে পড়ে গলির উত্তর প্রান্তটা হাত তুলে দেখিয়ে বলল, ওই গলিটা পেরিয়ে আমবাগান আর পুকুর পাবেন, তারপর মস্ত লাল রঙা বাড়ি, ওটাই রতন বাবুদের। ছেলেটি খুব সরল একটা হাসি হেসে বলল, আপনি বেশ ভালো লোক,
আচ্ছা, আজ তাহলে চলি। ষষ্ঠী ফের গাড়ি বারান্দার তলায় বসতে যাচ্ছিল। ছেলেটা যেতে গিয়ে আবার ফিরে এসে বলল, এই যে একটা কথা বলতে ভুলে গিয়েছিলুম। কি কথা? আপনার নামটা বলবেন? ভালো লোকদের নাম জেনে রাখা ভালো। ষষ্ঠী একটু মাথা চুলকে বলল, আগে ওইখানেই তো গোলমাল। লোক যে আমি তেমন মন্দ ছিলাম না সে আমিও বুঝি, কিন্তু অন্য লোকেরা কি সে কথা মানতে চাইবে? ওই রতন বাড়ুজ্যের কাছেই নামটা বলে দেখুন না কেমন খ্যাঁক করে ওঠে। তার নামটা কি? ষষ্ঠী মাথা চুলকোতে চুলকোতে বলল, কানাই নামটা কেমন? কানাই? বাহ, বেশ নাম। আপনার নাম কি কানাই? ষষ্ঠী একটু বিগলিত হেসে বলল, আপাতত কানাই নামটাই চালিয়ে নিন না। ছেলেটা ঘাড় কাত করে বলল, বেশ, তাই হবে। আর একটা কথা। আবার কি? আমার হাতে এই যে আংটিটা দেখছেন, এটা বেচতে চাই। এখানে এমন আংটি কেনার লোক আছে? আমার বড্ড অভাব কিনা। ষষ্ঠী আংটির কথায় একটু থতমত খেয়ে চোখের পলকে নিজেকে সামলে নিল। তারপর গম্ভীর হয়ে বলল, সোনা কতটা? ওসব আমি জানি না। পাথরটা ঝুটো না আসল? তাও জানি না, তবে বহু পুরনো আমলের আংটি, জিনিসটা ভালোই হওয়ার কথা। ষষ্ঠী একটু গলা ফাঁকারি দিয়ে বলল, কথাটা পাঁচ কান করবেন না। আমার হাতে ভালো লোক আছে। বিকেলের দিকে 6টা নাগাদ আমবাগানের ঈশান কোণে চলে আসুন, আমি থাকবো, ব্যবস্থা হয়ে যাবে। ছেলেটা ফের ঘাড় কাত করে সম্মতি জানাল। তারপর ধীর পায়ে চলে গেল। ষষ্ঠীর বুকটা উত্তেজনায় ধড়ফড় করতে লেগেছে। আংটি যে আসল জিনিস দিয়ে তৈরি তা সে খুব জানে। পাথরটাও হিরে হওয়াই সম্ভব। অবশ্য ছেলেটাকে সেসব জানানো হবে না, চেপে চুপে বলতে হবে। তবে এরকম একটা হাঁদা গঙ্গারামকে ঠকানো খুব একটা শক্ত কাজও হবে বলে মনে হলো না ষষ্ঠীর। মনের আনন্দে সে গুনগুন করে রামপ্রসাদী গাইতে লাগলো, আমায় দাও মা তবিলদারি। হঠাৎ গান থামিয়ে সে ভাবলো, না, ব্যাপারটা একটু দেখতে হচ্ছে। ছোকরা রতন বাড়ুজ্যের বাড়ি গেল কোন মতলবে? তাকে দেখে রতন বাবুর মুখের ভাবখানা কেমন হয় তার একটা আন্দাজ থাকা দরকার, তাতে কাজের সুবিধে। ষষ্ঠী উঠে পড়ল। হন হন করে হেঁটে আমবাগান ডাইনে রেখে রতনবাবুদের বাড়ির কাছাকাছি এসে একটা বট গাছের পেছন থেকে উঁকি মেরে দেখতে লাগলো। রতন বাড়ুজ্যের বাড়ি বিশাল, চারিদিকে বাহারি বাগান, মাঝখানে লাল রঙের দোতলা বাড়ি, খিলান গম্বুজ মেলা, গাছপালাও অনেক। বাগানে দেওয়ালের সারি 100-1.5 নারকেল গাছ। এত দূর থেকে বাড়িটার মধ্যে কি ঘটছে তা দেখাই যায় না। ষষ্ঠী দূর থেকেই খুব উঁকি ঝুঁকি মারতে লাগলো। তবে এর চেয়ে কাছে এগোতে সে ভরসা পেল না। কেন যে সে রতন বাড়ুজ্যকে এত ভয় পায় তা সে নিজেও জানে না। ও রতন বাড়ুজ্য সন্ডা গুন্ডা নয়, বরং তাকে ধার্মিক সজ্জন বলেই সবাই জানে। বয়সও যথেষ্ট, কিছু না হোক 70 তো হবেই। তবু রতন বাড়ুজ্যকে ভয় খায় না বা সমঝে চলে না বা তার চোখে চোখে তাকায় এমন লোকে তল্লাটে নেই। গুন্ডা, বদমাস, চোর, ডাকাত কেউ তাকে ঘাঁটতে সাহস পায় না। আসল কথা হলো রতন বাড়ুজ্যের
চোখ, অমন রক্ত জল করা ঠান্ডা চোখ ষষ্ঠীর জন্মে দেখেনি। চোখের নজর যেন শরীর ফুটো করে ভেতর পর্যন্ত দেখতে পায়। তার উপরে রতন বাড়ুর যে খুবই কম কথার মানুষ, মুখখানা সব সময় কেমন যেন গোমরা ভারী গোছের। ভালো মন্দ যাই হোক, লোকটাকে অগ্রাহ্য করবার উপায় নেই কারো। না, উঁকি ঝুঁকি মেরে কোনো লাভ হলো না। ফটক আর সদর দরজার মুখটা গাছপালায় ঢাকা। ষষ্ঠী সুতরাং একটা হাই তুলে রণে ভঙ্গ দিল। আমবাগানটা এবার এক মারোয়াড়ি ইজারা নিয়েছে। আসল বেনারসি ল্যাংড়া এখনো পাকতে দেরি আছে। রাবণের মতন চেহারা দুটো চৌকিদার খাটিয়া পেতে বসে বাগান চৌকি দিচ্ছে। ষষ্ঠী তাদের সঙ্গে ভাব করতে কয়েকবার চেষ্টা করে দেখেছে, মোটেই পাত্তা দেয় না। আমবাগানে বেড়া আছে, ঢোকা বারণ। তবে সব বারণ শুনে চলতে গেলে ষষ্ঠীকে পটল তুলতে হতো। তাই তারের বেড়াটা ডিঙিয়ে আমবাগানে ঢুকে ষষ্ঠী একবার চৌকিদারদের দিকে তাকালো। একজন খাটিয়ায় শুয়ে নাক ডাকিয়ে ঘুমোচ্ছে, অন্যটা বসে খৈনি ডলছে। ষষ্ঠী টুক করে গোটা দুই আম পেড়ে নিল হাত বাড়িয়ে। কলমের গাছ, হাতের নাগালেই ফল। পেয়েই মাথা নিচু করে হেঁটে বাগানের চৌহদ্দি ডিঙে বাইরের রাস্তায় পড়ল। যা পাওয়া যায় তাই লাভ। এই দুনিয়ায় কোনোটাই তো ফেলনা নয়। গাড়ি বারান্দার তলায় বসে ষষ্ঠী ভাবতে লাগলো, ছোঁড়াটা বিকেলে এলে হয়। এই যে এখানে গল্প শেষ নয়, আসবে হীরের আংটি পর্ব 2 খুব তাড়াতাড়ি। শুনবেন কিন্তু, আর লাইক শেয়ার সাবস্ক্রাইবটা করে যাবেন।